গল্প পাঠের আসরে সিজন 3 এর এপিসোড 2-তে শুনছেন সত্যজিৎ রায়ের লেখা গল্প গগন চৌধুরীর স্টুডিও। আজ গল্পের শেষ ভাগ। অন্ধকার ঘরে মুখোশ পরিবৃত এই ভৌতিক পরিবেশে অনেকেরই দাঁত কপাটি লেগে যেত। ঘরে যে কখন লোক প্রবেশ করেছে তা সুধীন টের পায়নি। গম্ভীর কণ্ঠস্বরে প্রশ্ন শুনে চমকে পাশ ফিরিয়ে সোফায় বসা মানুষটাকে দেখতে পেল। এত রাত্রে? সুধীন হাত দুটোকে প্রায় যন্ত্রের মতন সামনে তুলে নমস্কার করে কথা বলতে গিয়েও পারল না। ইনি যে অভিজাত পরিবারের সন্তান তাতে কোনো সন্দেহ নেই। পরনে দোরখা শালই তার পরিচয় দিচ্ছে, কিন্তু গায়ের রঙে এমন পাংশুটে রক্তহীন ভাব, তার চোখের চাহনিতে এমন এমন অস্বাভাবিক তীক্ষ্ণতা সুধীন কখনো দেখেনি। এমন ব্যক্তিকে প্রথম দর্শনে কারোরই মুখ দিয়ে চট করে কথা বেরোবে না। ভদ্রলোক নিষ্পলক দৃষ্টিতে সুধীনের দিকে চেয়ে আছেন। প্রায় 1 মিনিট লাগলো সুধীনের নিজেকে সামলে নিতে। তারপর সে মুখ খুলল। আমি একটা মানে অভিযোগ জানাতে এসেছি, কিছু মনে করবেন না। আপনি গগন চৌধুরী তো? ভদ্রলোক একবার শুধু মাথাটা নাড়িয়ে জানিয়ে দিলেন তিনি সেই ব্যক্তি। প্রশস্ত ললাটের 3 দিক ঘিরে সিংহের কেশরের মতন আধপাকা চুল থেকে মনে হয় বয়স 65-র কম না। সুধীন বলে চলল, নমস্কার, আমার নাম সুধীন্দ্রনাথ সরকার। আমি ওই সামনের বাড়ির দোতলার ফ্ল্যাটে থাকি। আসলে হয়েছে কি, আপনার ওই 3 তলার ঘরের বাতিটা সারা রাত জ্বলে বলে না বড্ড অসুবিধা হয়। আলোটা সোজা আমার মুখের ওপর এসে পড়ে কি না। যদি আপনার জানলাটা বন্ধ করে রাখতে পারতেন, নইলে ঘুমের বড় ব্যাঘাত হয়। সারাদিন অফিস করে রাত্রিরে ঘুমোতেও না পারলে। ভদ্রলোক এখনো এক দৃষ্টে চেয়ে আছেন সুধীনের দিকে। এই ঘরের কি কোনো আলোই জ্বলে না নাকি? অগত্যা সুধীনই আবার মুখ খুলল। ব্যাপারটাকে আর একটু পরিষ্কার করা দরকার। আমি যদি জানলা বন্ধ করি তাহলে আলো আসবে না ঠিকই, কিন্তু দক্ষিণের জানলা তো, তাই। আপনার জানলা বন্ধ করতে হবে না। আগে আমি করব। হঠাৎ যেন একটা বিরাট ভার নেমে গেল সুধীনের বুক থেকে। ওহ, তাহলে তো কোনো কথাই নেই। অনেক ধন্যবাদ। আপনি উঠছেন? সুধীন ওঠার উদ্যোগ করছিল ঠিকই, কিন্তু এই প্রশ্নে একটু অবাক হয়ে আবার সে বসে পড়ল। মানে রাত হলো তো, আর আপনিও নিশ্চয়ই শুতেই যাবেন। আমি রাত্রে ঘুমোই না। ভদ্রলোকের দৃষ্টি সুধীনের দিক থেকে এক চুল নড়েনি। ও আচ্ছা, লেখাপড়া করেন বুঝি? সুধীন ধরা গলায় প্রশ্ন করল। এই পরিবেশে গগন চৌধুরীর সান্নিধ্য যে খুব স্বস্তিকর নয় সেটা স্বীকার করতেই হবে। না। ও, তবে? ছবি আঁকি। সুধীনের মনে পড়ে গেল বাইনোকুলার দিয়ে ঘরের দেয়ালে পেইন্টিং দেখে মনে হয়েছিল সেটা চিত্রকারের স্টুডিওই হতে পারে। নাগমশাইও বলেছিলেন ইনি নাকি এককালে ছবি আঁকতেন। তার মানে ওই ঘরটা আপনার স্টুডিও? ঠিকই ধরেছেন। কিন্তু সে কথা বোধহয় পাড়ার বিশেষ কেউ জানে না, তাই না?
গগন চৌধুরী একটা শুকনো হাসি হাসলেন। আপনার সময় আছে? সময় মানে? তাহলে কতগুলো কথা বলি। অনেক দিনের জমে থাকা কথা, কাউকে বলার সুযোগ হয়নি কখনো। সুধীন অনুভব করল ভদ্রলোকের অনুরোধ অগ্রাহ্য করার ক্ষমতা তার নেই। বলুন। পাড়ার লোকে জানে না, কারণ জানার আগ্রহ নেই। একটা লোক সারাটা জীবন শিল্প চর্চা করে গেল, কিন্তু সে সম্বন্ধে কারোর কোনো কৌতূহল নেই। এককালে যখন এক্সিবিশন করেছি, তখন কেউ কেউ এসে দেখেছে, অল্প বিস্তর সুখ্যাতিও করেছে। কিন্তু যখন হাওয়া বদলাতে শুরু করলো, মানুষের যে ছবি রক্ত মাংসের মানুষ বলে চেনা যায়, তার কদর আর যখন রইল না, তখন থেকে আমি গুটিয়ে নিয়েছি নিজেকে। নতুনের ঝান্ডা উড়িয়ে চলতে আমি শিখিনি। মনে মনে দ্য ভিঞ্চিকে গুরু বলে মেনেছিলাম। এখনো তিনিই আমার গুরু। কিন্তু আপনি কিসের ছবি আঁকেন? মানুষের। মানুষের? ইয়েস, পোর্ট্রেট। মন থেকে? না, সেটা আমি পারি না, শিখিনি। আমার সামনে কেউ এসে না বসলে আমি ছবি আঁকতে পারি না। এই মাঝরাত্রিরে? আসে, মডেল আসে, সিটিং দেয়, রোজই আসে। সুধীন কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে বসে রইল। এই কেমন তোর কথাবার্তা বলছেন ভদ্রলোক? এই যে পাগলের প্রলাপের মতন শোনাচ্ছে। বিশ্বাস হচ্ছে না? গগন চৌধুরীর ঠোঁটের কোণে এই প্রথম একটা পরিষ্কার হাসির আভাস দেখা গেল। সুধীন কি বলবে বুঝতে পারল না। আসুন আমার সঙ্গে। সুধীন এই আদেশও অমান্য করতে পারল না। ভদ্রলোকের চোখে এবং কথায় একটা সম্মোহনী শক্তি আছে, সেটা মানতেই হবে। তার নিজেরও যে কৌতূহল হচ্ছে না তা নয়। কেমন ছবি আঁকেন ভদ্রলোক? কারা আসে সিটিং দিতে, তাও মাঝরাত্রিরে? কিভাবে তাদের জোগাড় করা হয়? এক আমার স্টুডিওতে ছাড়া বাড়ির আর কোথাও ইলেকট্রিসিটি নেই। কেরোসিনের ল্যাম্পের আবছা হলদে আলোয় কাঠের সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে বললেন ভদ্রলোক। বাকি সব কানেকশন কেটে দিয়েছি। আশ্চর্য এই যে ল্যান্ডিংয়ে, সিঁড়ির দেয়ালে, বৈঠকখানায় কোথাও একটিও পেন্টিং নেই। সবই কি তাহলে স্টুডিওতে জড়ো করে রেখেছেন ভদ্রলোক? তিনতলায় উঠে বাঁয় ঘুরেই সামনে একটা দরজা। সেই ঘরে সুধীনকে নিয়ে ঢুকে দরজা আবার বন্ধ করে দিয়ে বাঁয় দেয়ালে একটা সুইচ টিপতেই উজ্জ্বল আলোতে ঘরটা ভরে উঠল। এটাই যে স্টুডিও সেটা আর বলে দিতে হয় না। আঁকার সব সরঞ্জামই রয়েছে এখানে। ঘরের একপাশে আলোর ঠিক নিচে ইজেলে একটা সাদা ক্যানভাস খাটানো রয়েছে। তাতে নতুন ছবি শুরু হবে সেটা বোঝাই যাচ্ছে। সরঞ্জামের বাইরে যেটা আছে সেটা হলো দেয়ালে টাঙানো এবং মেঝেতে টাই করে রাখা পোর্ট্রেট। কমপক্ষে 100 তো হবেই। মেঝেরগুলো এগিয়ে গিয়ে হাতে তুলে না ধরলে বোঝা যাবে না। যেগুলো চোখের সামনে জলজ্যান্ত সে হলো দেয়ালে টাঙানো পোর্ট্রেটগুলো। অধিকাংশই পুরুষের ছবি। সুধীন তার তৈরি চোখে বুঝে নিল সাবেকি ঢঙে আঁকা পেইন্টিংগুলোতে যথেষ্ট মুন্সিয়ানার পরিচয় আছে। এখানেও সুধীনের মনে হলো যে সে যেন অনেক জ্যান্ত মানুষের ভিড়ে এসে পড়েছে এবং সবাই চেয়ে আছে তারই দিকে, কমপক্ষে 50 জোড়া চোখে। কিন্তু
এরা সব কারা? দু একটা মুখ চেনা চেনা মনে হচ্ছে বটে। কি কেমন লাগছে? প্রশ্ন করলেন গগন চৌধুরী। বেশ উঁচু দরের কাজ, স্বীকার করতে বাধ্য হলো সুদিন। অথচ অয়েল পেন্টিং এ পোর্ট্রেট আঁকার রেওয়াজি লোপ পেয়ে গেছে। সেখানে আমাদের মতো শিল্পীদের কি দশা হয় ভেবে দেখেছেন? আচ্ছা, কিন্তু এ ঘরে বসে তো মনে হচ্ছে না যে আপনার কাজের অভাব আছে। কি বলছেন? সে তো এখন, এককালে 15 বছর ধরে সমানে কাগজে বিজ্ঞাপন দিয়ে গেছি, একটি লোকও সাড়া দেয়নি। শেষটায় বাধ্য হয়ে বন্ধ করে দিই। তারপর আবার আঁকা শুরু হলো কি করে? অবস্থার পরিবর্তনের ফলে। সুধীন আর কিচ্ছু বলল না, কারণ তার সমস্ত মন এখন ছবির দিকে। ইতিমধ্যে সে তিনজনকে চিনতে পেরেছে। একজন মাস চারেক হলো মারা গেছেন, বিখ্যাত গায়ক অনন্তলাল নিয়োগী। সুধীন আসরে বসে তার গান শুনেছে বছর 8 আগে। দ্বিতীয় জন হলেন অসীমানন্দ স্বামী, এককালে স্বদেশী করে পরে সন্ন্যাসী হয়ে যান। ইনিও মারা গেছেন বছর কয়েক হলো। কাগজে ছবি বেরিয়েছিল, সুধীনের মনে আছে। তৃতীয় ব্যক্তি হলেন এয়ার ইন্ডিয়ার বাঙালি পাইলট ক্যাপ্টেন চক্রবর্তী। লন্ডন যাওয়ার পথে বোয়িং দুর্ঘটনায় 250 যাত্রী সমেত এরও মৃত্যু হয় বছর 3 আগে। সুধীন যে শুধু ছবি দেখেই একে চিনল তা নয়, একবার অফিসের কাজে রোম যাওয়ার পথে প্লেনের ককপিটে এর সঙ্গে আলাপ হয়েছিল। সুধীন একটা প্রশ্ন না করে পারল না। এরা কি শুধুই পোর্ট্রেট করানোর উদ্দেশ্যে এসেছিলেন? সে ছবি নিজেরা নেননি কখনো? গগন চৌধুরীকে এই প্রথম গলা ছেড়ে হাসতে শুনল সুধীন। না মিস্টার সরকার, পোর্ট্রেটে এদের কোনো প্রয়োজন ছিল না। এ শুধু আমার ব্যক্তিগত সংগ্রহের জন্য আঁকা। আপনি কি বলতে চান? রোজই কেউ না কেউ এসে আপনাকে সিটিং দেন? সেটা আর একটুক্ষণ থাকলেই দেখতে পাবেন। সুধীনের মাথা ক্রমেই গুলিয়ে যাচ্ছে। কিন্তু এদের সঙ্গে যোগাযোগটা কিভাবে, মানে? দাঁড়ান, আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আমার সিস্টেমটা একটু আলাদা। তাক থেকে একটা বেশ বড় খাতা নামিয়ে সুধীনের দিকে নিয়ে এলেন গগন চৌধুরী। এটা খুলে দেখুন, এতে কি আছে। আলোর তলায় নিয়ে গিয়ে খাতাটা খুলল সুধীন। খাতার পাতার পর পাতায় আঠা দিয়ে সাঁটা রয়েছে খবরের কাগজের পৃষ্ঠা থেকে কাটা মৃত্যু সংবাদ। অনেকগুলো খবরের সঙ্গে ছবিও রয়েছে। সুধীন দেখল যে কিছু কিছু কাটিংয়ের পাশে পেন্সিল দিয়ে চিকে দেওয়া রয়েছে। পেন্সিলের দাগ হলে বুঝতে হবে তাদের ছবি আঁকা হয়ে গেছে, বললেন গগন চৌধুরী। কিন্তু যোগাযোগ করেন কি করে, সেটাই তো, মানে? গগন চৌধুরী সুধীনের হাত থেকে খাতাটা নিয়ে আবার সেটা তাকে রেখে দিতে গেলেন। তারপর ঘুরে এগিয়ে এসে বললেন, ওটা সকলে পারে না, আমি পারি। এটা চিঠি বা টেলিফোনের কম্ম নয়। এরা যেখানে আছেন সেখানে তো আর টেলিফোন নেই বা ডাক বিলির ব্যবস্থাও নেই। এদের জন্য অন্য উপায়ের প্রয়োজন হয়। সুধীনের হাত পা ঠান্ডা, গলা শুকিয়ে কাঠ। তাও একটা প্রশ্ন না করলেই নয়। আপনি
কি বলতে চান? এই সব লোকের পোর্ট্রেট করা হয়েছে এদের মৃত্যুর পরে? মৃত্যুর আগে এদের খবর পাবো কি করে সুধীন বাবু? আমি আর কলকাতার কটা লোককে চিনি। মৃত্যু না হলে তো তারা আর তাদের গণ্ডির বাইরে বেরোতে পারেন না। একমাত্র মৃত ব্যক্তি তো সম্পূর্ণ মুক্ত, সম্পূর্ণ স্বাধীন। তাদের সময়েরও অভাব নেই, ধৈর্যেরও অভাব নেই। ছবি যতক্ষণ না নিখুঁত হচ্ছে ততক্ষণ ঠায় বসে থাকবেন ওই চেয়ারে। ঢং ঢং ঢং। রাত্রের নিস্তব্ধতা বিদীর্ণ করে একটা ঘড়ি বেজে উঠল। সিঁড়ির পাশে যে ঘড়িটা দেখেছিল সুদিন, সেটাই বোধহয়। 12টা। বললেন গগন চৌধুরী। এইবার আসবেন। কি? সুদিনের গলার স্বর অস্বাভাবিক রকম চাপা ও রুক্ষ। তার মাথা ঝিমঝিম করছে। আজকে যিনি বসবেন তিনি, ওই তার পায়ের শব্দ। সুদিন শ্রবণ শক্তিটা এখনো হারায়নি, তাই সে স্পষ্ট পেল বাইরের নিচ থেকে জুতোর শব্দ। গগন চৌধুরী এগিয়ে গেছেন পাশের একটা জানালার দিকে। আমার কথা বিশ্বাস না হয় এসে দেখুন। এও কি সম্মোহনী শক্তি? যন্ত্রচালিতের মতো এগিয়ে গিয়ে সুধীন গগন চৌধুরীর পাশে দাঁড়িয়ে নিচের দিকে দৃষ্টি দিল। তারপর তার অজান্তেই একটা আর্তস্বর বেরিয়ে এলো তার গলা দিয়ে। একে যে চিনি! সেই তৃপ্ত মিলিটারি ভঙ্গি, সেই দীর্ঘ গড়ন, সেই ছাই রঙের সাফারি স্যুট। ইনি ছিলেন সুধীনের বস নগেন্দ্র কাপুর। সুধীনের মাথা ঘুরছে। টাল সামলানোর জন্য সেই ইজেলটাকে চাপটে ধরে ফেলল। সিঁড়ি দিয়ে পায়ের আওয়াজ উপরে উঠে আসছে। কাঠের সিঁড়িতে জুতোর ক্রমবর্ধমান শব্দে সমস্ত গাড়ি গিয়ে গমগম করছে। এবার আওয়াজ থামল। নৈশব্দের মধ্যে গগন চৌধুরী মুখ খুললেন আবার। যোগ স্থাপনের কথা জিজ্ঞেস করছিলেন না সুধীন বাবু? ভেরি সিম্পল। এইভাবে হাতছানি দিলেই চলে আসে। সুধীন বিস্ফারিত চোখে দেখল দৌড়খা শালের ভেতর থেকে গগন চৌধুরীর হাতটা বেরিয়ে সামনে প্রসারিত। সে হাতে মাংস, চামড়া কিচ্ছু নেই, খালি হাড়। যে হাতে ডাকা সে হাতেই আঁকা। সংজ্ঞা হারাবার আগের মুহূর্তে সুধীন শুনল স্টুডিওর বন্ধ দরজার বাইরে থেকে টোকা পড়ছে। দাদা বাবু, দাদা বাবু। এক ঝটকায় ঘুমটা ভেঙে গিয়ে দিনের আলোয় সুধীনকে আবার তখনই চোখটা কুঁচকে বন্ধ করে নিতে হলো। বাপরে, কি ভয়ঙ্কর স্বপ্ন! দরজা খুলুন দাদা বাবু, দাদা বাবু। চাকর অধীরের গলা। দাঁড়া দাঁড়া, 1 মিনিট। সুধীন বিছানা ছেড়ে এগিয়ে গিয়ে দরজার ছিটকিনি খুলে দিল। অধীরের মুখে গভীর উদ্বেগ।
আপনি এত বেলা অবধি? জানি জানি, ঘুমটা একটু বেশি হয়ে গেছে। এত হই হল্লা বাড়ির সামনে, কিছুই টের পেলেন না? ওই হল্লা? চৌধুরী বাড়ির বড়বাবু যে মারা গেলেন কাল রাত্রিরে, গগন বাবু। 84 বছর বয়স হয়েছিল তো, ভুগছিলেন অনেকদিন। ঘরে বাতি জ্বালা থাকতো তো, রাত্রে দেখেননি? তুই জানতিস ওর অসুখ? জানবো না? ওনার চাকর ভগীরথ, তার সঙ্গে তো দেখা হয় রোজ বাজারে। বোঝো। শুনলেন সত্যজিৎ রায়ের লেখা গল্প গগন চৌধুরী স্টুডিও। সামগ্রিক পরিকল্পনা ও ভাবনা ঋত চট্টোপাধ্যায়। আবহ সংযোজন, সম্পাদনা ও পরিচালনা আর্য চ্যাটার্জি। সিজন 4-এ আমরা আসব নতুন গল্প নিয়ে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন গল্প পাঠের আসর।